স্টক ওয়াইজ মিউচুয়াল ফান্ডের হোল্ডিং সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজ হচ্ছে চতুর্থ পর্ব এটাকে নিয়ে। এর আগে আমরা ক্যাপিটাল ওয়াইজ তিনটি বড় স্টককে নিয়ে আলোচনা করছি, রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক। এই তিনটে ব্যাংকে তিনটে বড় স্টককে নিয়ে আলোচনা করেছি। প্রথমেই করেছিলাম রিলায়েন্সকে নিয়ে, সবথেকে বড় ক্যাপিটাল, তারপর এইচডিএফসি ব্যাংক, তারপর টিসিএস, এবং চতুর্থ নম্বর বড় ক্যাপিটাল যুক্ত স্টকের নাম হচ্ছে ভারতী এয়ারটেল। আপনারা সবাই জানেন। তো আমরা এই ভিডিওতে কী দেখব? আমরা দেখব যে মিউচুয়াল ফান্ডসগুলি এই স্টকটিকে, বিশেষ করে পার্টিকুলারলি এই স্টকটিকে কত পার্সেন্ট হোল্ড করছে, কোন কোন মিউচুয়াল ফান্ড হোল্ড করছে, কতটা পরিমাণ দিয়ে লাস্ট মাসে তারা কেনাকাটি করেছেন এবং কন্টিনিউয়াস কতগুলোকে কিনছে, অর্থাৎ এই স্টকটার উপরে ভরসা কেমন বড় প্লেয়ারদের, তারা কি নতুনভাবে ফ্রেশ বাইং করছে, এই সমস্ত চুলচেরা বিশ্লেষণ করব। আমি একটুখানি পরিবর্তন করেছি। আগের তিনটি যেমন আমি অ্যানালিসিস করেছিলাম, তা থেকে একটুখানি আমি আপনাদের সঙ্গে পরিবর্তন করব এবং সেটা আপনাদের ভালোর জন্যই হবে এবং আপনারা দেখে সহজেই বুঝতে পারবেন কেন আমি এই পরিবর্তনটা করেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ভিডিওটা আপনারা একটু, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে আপনারা একটু কম হয়তো দেখতে চাইছেন, হয়তো আপনাদের মনের মধ্যে একটু খিচিবিচি হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি। তাহলে পরে আপনারা একটা সিধে একটা জিনিস পাবেন। তো চলুন দেখি। দেখুন, এই 4 নাম্বার নিফটি 50 আমরা এখন আলোচনা করছি। নিফটি 50 স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। তার সব থেকে যে বড় স্টকগুলো রয়েছে তার মধ্যে চতুর্থ নাম্বার ক্যাপিটাল যুক্ত স্টক হচ্ছে ভারতী এয়ারটেল। তো আমরা এই ভারতী এয়ারটেলের যে মিউচুয়াল ফান্ডের হোল্ডিংস মানে কিন্তু শুধু ধরে রেখেছে নেই, সেখানে ফ্রেশ বাইং করেছে, কতগুলো এক্সিট করেছে, আরও অনেকগুলো জিনিস আমরা ক্রাইটেরিয়া শিখব। আপনাদের এখান থেকে এইটুকুর মধ্যে জিনিসটা অ্যানালিসিস হলে পরেই আপনাদের বেটার হবে। এরপরে কেবল একবার আমি স্ক্রল করে দেবো যাতে আপনারা মিউচুয়াল ফান্ডসগুলি নজর করতে পারেন। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু স্টক ওয়াইজ আলোচনা করছি, এমন নয় যে আমি আপনাদেরকে রেকমেন্ড করছি যে আপনার ভারতী এয়ারটেল কালকে কিনে নিন। এটা আমার সম্পূর্ণ নিজের মতামত। প্রথমেই আমরা কি দেখছি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা আগের যে তিনটে স্টক সম্পর্কে দেখেছি তাতে দেখেছি প্রত্যেকটাতে কন্টিনিউয়াস ইনক্রিজিং হচ্ছিল। কন্টিনিউয়াস ইনক্রিজিং মানে কি? আমরা এখানে তিনটে মাসের আলোচনা করছি, মার্চ 2025, এপ্রিল 2025 এবং মে 2025। এই তিনটে মাসে পরপর মিউচুয়াল ফান্ডসের টোটাল যত মিউচুয়াল ফান্ডস আছে সবাই মিলে কি এই স্টকটাকে কেনাকাটি করছে, নেট কেনাকাটি করছে, সেটির সংখ্যাটি আমরা এখানে হিসেব করে লিখে রেখেছি। তো সেটা দেখুন এখানে আমাদের হিসেব করে লেখা রয়েছে। তো তার থেকে দেখুন এখানে কমেছে, এখানে 62 ছিল, এখানে 60 আছে। তার মানে কি? তার মানে অবশ্যইভাবে এখানে কমেছে। এখানে দেখুন আবার ইনক্রিজ হয়েছে এবং সেই জন্য এটা কন্টিনিউয়াস ইনক্রিজিং নয়, প্রথমে কমেছে তারপর বেড়েছে। কিন্তু 25 সালের থেকে, অর্থাৎ 25 মার্চের থেকে কিন্তু মে 2025-এ আপনারা স্টকের পরিমাণ বেশি দেখছেন, হোল্ড করে রেখেছে। টোটাল কতগুলো ফান্ডস এই ভারতী এয়ারটেলের উপরে ভরসা রেখেছেন বা হোল্ড করে রেখেছেন? 602টা। এটা কিন্তু খুব কম নয়। 602টা ফান্ড কি করছে? হোল্ড করছে। সুতরাং এই মে মাস পর্যন্ত তারা হোল্ড করছে। কতজন এক্সিট করেছে? ফুল এক্সিট 5 জন। খেয়াল রাখবেন এই 602-এর মধ্যে কিন্তু 5 জন নেই, এই 5 জনকে বাদ দিয়ে 602। আমার এখানে টোটাল 607টি ফান্ডসের নাম লেখা আছে। এইভাবে নিচের দিকে যদি আপনারা যান তাহলে আমরা দেখতে পাচ্ছি 602টা হোল্ড করে রেখেছে। কত না, এতগুলো শেয়ার হোল্ড করে রেখেছে। সেটা কিন্তু খুব কম ব্যাপার নয়, প্রচুর ব্যাপার। এবারে আস্তে আস্তে আমরা যাচ্ছি, ভিতরগুলোতে যাচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে না, কিন্তু এপ্রিল থেকে মেতে কিন্তু কোয়ান্টিটি বাড়িয়েছে। আবার যখন জুন মাসের ডেটা আসবে তখন আমরা দেখব যে জুন মাসে বাড়িয়েছে না বাড়ায়নি। বেশ, এবারে এইগুলোকে একটুখানি বুঝে নেন। ফ্রেশ বাই তো আপনারা বুঝতে পারছেন। ফ্রেশ বাই অর্থাৎ মে 2025-এ কতগুলো বাই করেছে, কতগুলো নতুনভাবে এন্ট্রি নিয়েছেন। 22টা মিউচুয়াল ফান্ডস কিন্তু নতুনভাবে এন্ট্রি নিয়েছেন এই ভারতী এয়ারটেলে মে 2025-এ। আমাদের কাজ হচ্ছে চার্টে গিয়ে এটাকে দেখা এবং বোঝার চেষ্টা করা
যে কেমনভাবে ঢুকেছে। এবং আমরা ধীরে ধীরে যাব, আমরা টপ 10 বা টপ 15 আমাদের মিউচুয়াল ফান্ডসগুলি সম্পর্কে আলোচনা করব যারা ক্যাপিটাল বেশি লাগিয়েছে। তো প্রথমে সেটাকে একটু আলোচনা করি এবং তারপর আমরা আবার মূল আলোচনাতে ফিরব। এটা যদি আপনারা দেখেন তাহলে প্রথমেই দেখবেন যে এসবিআই নিফটি, যার AUM অনেকটা বেশি, সে 4%-এর মতো 4.44% ইউজ করেছে তার ক্যাপিটালের, এবং সেটা দেখুন কিন্তু খুব কম নয়, 8,873 কোটি টাকা। তারপরে যারা ইনভেস্ট করেছেন 6,123 কোটি টাকা, তারপর কিন্তু কমতে শুরু করেছে 3,154, 3,104, 3,019, 2,776। যদি খুব মন দিয়ে দেখেন এখানে কিন্তু ভালো টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু এই যে পার্সেন্টেজগুলো কিন্তু 10%-এর উপরে এই টপ 10 বা 15-এ একটাও নেই। যেটা কিন্তু আমরা কি দেখেছিলাম, যেটা আগের যে 3টে স্টক, সেই 3টে স্টকে কিন্তু আমরা দেখেছিলাম যে 10 থেকে 15%-এর মধ্যে অনেকগুলি আছে, কিন্তু প্রথম 15টি মিউচুয়াল ফান্ডস যারা সব থেকে বেশি ক্যাপিটাল ইউজ করেছে তাদের মধ্যে কিন্তু কেউই আপনার দেখুন 10%-এর বেশি নেই। অর্থাৎ ভারতী এয়ারটেলে তারা হোল্ড করছেন ঠিকই, কিন্তু চরমভাবে তারা পরিমাণ যে 10%-এর উপরে ভরসা রেখেছেন ভারতী এয়ারটেলে তা কিন্তু করেনি। তাহলে আপনি যখন এই পরপর অ্যানালিসিস শুনতে থাকবেন তখন কিন্তু আপনার মনে এই স্টকগুলোর একটা কম্পারেটিভ ডিসকাশন, কম্পারেটিভ আলোচনা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকবে এবং আপনি তফাৎগুলো বুঝতে পারবেন যে রিলায়েন্সে এত বেশি সংখ্যক 10%-এর উপরে ইনভেস্ট করেছে, HDFC ব্যাংকে করেছে, কিন্তু ভারতী এয়ারটেলে করেনি কেন। তো সেই কারণগুলো আপনারা খোঁজার চেষ্টা করবেন। আমি ইনফরমেশন দিচ্ছি, কেবলমাত্র স্টকের এই নিউজগুলো আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি, আমি কোনো আপনাদেরকে কিনতে বা বিক্রি করতে কিছু বলিনি। বেশ কন্টিনিউয়াস ইনক্রিজিং কিন্তু প্রথম দুটো করছে, অল্প অল্প হলে পরেও তারা কিন্তু বিক্রি করেনি, তারা কিন্তু পরপর কিনে চলেছে, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার যে খুব বেশি কোয়ান্টিটি নয় কিন্তু তারা কিনেছে, যা দেখতেই পাচ্ছেন। এবারে সেম, এইটাই আগের সঙ্গে পরিবর্তন করেছি। সেম মানে তিনটেই যখন সেম থাকবে তখন আমরা সেম বলছি, আসলে লাস্টে দুটো সেম থাকলে পরেই আমরা সেম বলছি। LMB মানে কি, লাস্ট মান্থ বাইং। লাস্ট মান্থ বাইং কেবল আর কেবলমাত্র ইয়েস ছাড়া, কন্টিনিউয়াস যারা ইনক্রিজিং করছে তারা তো লাস্ট মাসে বাই করেছেই, কিন্তু লাস্ট মাসে বাই করেছে LMB খালি হচ্ছে এইটুকু। দেখুন এটা আমরা তাকিয়ে দেখুন, এটার থেকে এই সংখ্যাটা একটু বেশি, 16,32,000 না, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,63,26,195,195টি স্টক ছিল, 1,67,00,000, অর্থাৎ প্রায় 4 লাখের মতো স্টক কিন্তু কিনেছে এই 4 নাম্বার মিউচুয়াল ফান্ড, যারা কিনা এতটা ইনভেস্ট করেছে, 3,104 কোটি টাকা ইনভেস্ট করেছে টোটাল। তাহলে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট মান্থে বাই এসেছে এবং সেই জন্য আমার লেখা আছে LMB, লাস্ট মান্থ বাইং। তাহলে এরা কন্টিনিউয়াস বাই করেছে, ইনি সমান রেখেছেন, ইনি লাস্ট মান্থ বাই করেছেন, লাস্ট মান্থ বাই করেছেন, ইয়েস কন্টিনিউয়াস সেম, লাস্ট মান্থ বাই ইয়েস সেম ইয়েস। এই কথাটি কোথায় চলে এলাম আমরা, 14 নাম্বার মিরা অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড, তারা কিন্তু লাস্ট মান্থে সেল করেছে। তারা একমাত্র 15টির মধ্যে তারা মনে করছেন যে এখানে থেকে আর খুব বেশি লাভ নেই, আমরা কিছু পরিমাণ বেচে দিই, এবং তারা বিক্রি করেছেন। এমন নয় যে তারা খুব কম বিক্রি করেছেন, 8,39,01,919টি। তো সেটি থেকে বা তারা একটুখানি বেরিয়ে গেছেন, 83,91,919, 83,91,919, আর আগে ছিল 86 লক্ষ, অর্থাৎ 3 লক্ষ 3.5 লাখের কাছাকাছি তারা শেয়ার বিক্রি করে দিচ্ছে লাস্ট মান্থ সেলিং। এইভাবে পুরো 602টা শেয়ার সম্পর্কে, এবং আপনারা যদি জানতে চান তাহলে পজ করে আপনারা সেটাকে দেখবেন। যদি আপনাদের নিজেদের কোনো পোর্টফোলিওতে এর মধ্যে কোনো মিউচুয়াল ফান্ডস আপনাদের থেকে থাকে তাহলে আপনারা নিজেরা সেটিকে পজ করুন এবং দেখুন যে সে কিভাবে করছে। এন্ট্রি মানে হচ্ছে ফ্রেশ এন্ট্রি, দেখুন ফ্রেশ এন্ট্রি নিয়েছে, কিন্তু এটা লাস্ট মান্থ বাইংয়ের মধ্যে পড়বে, কারণ 0 থেকে এই পরিমাণ 22 লাখ কোয়ান্টিটি কিন্তু কিনেছে। কারা কিনেছে দেখুন, মতিলাল অসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তারা 22 লাখ কোয়ান্টিটিতে প্রথম এন্ট্রি করেছে ভারতী এয়ারটেলে, এবং সেটা কিন্তু 804 কোটি টাকার মতো, খুব কম না। বড় বড় নাম কিন্তু এন্ট্রি নিচ্ছে। দেখুন এখানে 13%, 15%, 18% এরা কিন্তু নিজেদের পোর্টফোলিও 13% ভারতী এয়ারটেলে রেখেছে, 14% ভারতী এয়ারটেল রেখেছে। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি
নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এরা দেখুন লাস্ট মান্থ সেলিং কারা কারা করেছে আপনি দেখতে পাচ্ছেন। এইভাবে এন্ট্রি কারা করছে 10-12%-এর ভেতরে। আমি একটু খালি স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা সামনের আলোচনাতে যাব। আর গুরুত্বপূর্ণ আলোচনা বা অংশ আপনাদের রয়েছে এখানে। উল্লেখযোগ্য যদি কিছু পয়েন্ট থাকে তাহলে এন্ট্রি নিচ্ছে কে, দেখুন ডিএসপি কোয়ান্ট ফান্ড এন্ট্রি নিচ্ছে, অ্যাক্সিস আরবিট্রেজ এন্ট্রি নিচ্ছে। আপনি যারা এন্ট্রি নিচ্ছে তাদের নামগুলোকে একটু দেখবেন, তাহলে আপনাদের মনে বল আসবে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এন্ট্রি নিচ্ছে, কারা এন্ট্রি নিচ্ছে, ফ্রেশ বাইং, এটি হচ্ছে ফ্রেশ বাইং একটা এসেছে। বরোদা বিএনপি পরিবেশ আরবিট্রেজ ফান্ড, সেটা 38,000, খুব বেশি কোয়ান্টিটি যে কিনেছেন তা না, 38,000 কোয়ান্টিটি কিনেছেন, 22,608 কোয়ান্টিটি কিনেছেন। আচ্ছা, এরপরে দেখুন এগুলোতে ঠিক আছে 13,000, 14,000, 15,000 কোয়ান্টিটি কিনেছেন আপনারা এ পর্যন্ত। ফুল এক্সিট এই দেখুন তার কাছে ছিল কিন্তু কত না 2,03,100 আপনার হচ্ছে 53টা। সেই শেয়ারটা কি করে দিয়েছেন, পুরো জিরো করে দিয়েছেন, এক্সিট করেছেন। কানাড়া রোবেকো মিড ক্যাপ ফান্ড বেরিয়ে গেছে। 84,000 ছিল, বেরিয়ে গেছে। 7,000 ছিল, বেরিয়ে গেছে। 55,000 ছিল, বেরিয়ে গেছে। 49,000 ছিল, বেরিয়ে গেছে। এরা একমাত্র লাস্ট মান্থে কি করেছে, সেল করেছে এবং তার সঙ্গে সঙ্গে ফুল এক্সিট করেছে এদের সংখ্যাটা। তো এটিকে আমরা এক কাজ করছি, এবারে আমরা আলোচনায় যাব এবং আলোচনাটাকে বোঝার চেষ্টা করব। চলো উপরে চলো। উপরে দেখুন এখানে আপনি তো এখানে পরিষ্কার বুঝতে পারলেন, ফ্রেশ বাই করেছে তার মানে তারা ইন্টারেস্টেড। এক্সিট যা করেছে তার থেকে বাই করেছে, ফ্রেশ এন্ট্রি করেছে বেশি, তার মানে এদের ইন্টারেস্ট আছে না নেই, আছে। ভারতী এয়ারটেল উপরের দিকে যাবে বলে 22 জন ভেবেছে আর 5 জন ভেবেছে না যাবে না। এটা মোটামুটি এক্সিট আর এন্ট্রির দিক দিয়ে, ফুল এক্সিট আর ফুল এন্ট্রির দিক দিয়ে। এবারে আপনি আসুন লাস্ট মান্থে বাইং কতজন করছে, 93 জন। 93,602টার মধ্যে 93 জন পার্সেন্টেজ হিসেবে হলে পরে 15.4%-এর বেশি এন্ট্রি করছে লাস্ট মান্থ বাইং। কন্টিনিউয়াসলি বাইং করছে 117 জন, সেটা 19%-এর কাছাকাছি। তাহলে লাস্ট মান্থের টোটাল বাই কত হয়েছে, যারা ইয়েস আছে কন্টিনিউয়াস বাইং তারা তো করেছেই, তার সঙ্গে লাস্ট মান্থ বাইংও তারা এসেছে। তাহলে 93 আর 117কে যোগ করলে হয় 210, সেটা হচ্ছে টোটাল বাই। টোটাল লাস্ট মান্থে বাই কত, 210, সেটা পার্সেন্টেজ হিসেবে 34%। তাহলে 602টার মধ্যে 602-এর মধ্যে 210 জন লাস্ট মান্থে কিনেছেন, আর সেখানে লাস্ট মান্থে বিক্রি করেছে কতজন, 127 জন। কার পাল্লা ভারী গো, পাল্লা ভারী এর। তাহলে লাস্ট মান্থে বাইং বেশি এসেছে। আর তার সঙ্গে কিন্তু আপনাকে একটা জিনিস দেখতে হবে যে 602টার মধ্যে 270 জন কিন্তু একই রেখেছেন, তারা কিন্তু কমাননি। তাহলে 270 জন কিন্তু একটা ব্যাকআপ দিচ্ছে। তাহলে 270 আর 210 যদি যোগ করেন তাহলে 480 জন মনে করছে যে ভারতী এয়ারটেলে থাকা আমাদের পক্ষে ভালো, আর 127 জন তারা ভাবছেন লাস্ট মান্থে কিছু কিছু করে পজিশন তারা হালকা করেছেন, ফুল এক্সিট করেননি। ফুল এক্সিট করেছেন মাত্র 5 জন, মাত্র 5 জন। এবং এই 5 জনের নাম কিন্তু এই 602-এর মধ্যে নেই। কেবল যাদের মধ্যে কিছু না কিছু কোয়ান্টিটি আছে তাদের আছে 602 জন। তাহলে যদি আপনি নেগেটিভ দলে ধরেন তাহলে 127 জন আর 5 জন অর্থাৎ 132 জন। তাহলে 607 জনের মধ্যে 132 জন ভাবছেন নেগেটিভ, আর সেখানে 480 জন ভাবছেন পজিটিভ বা ইকুয়াল। তাহলে বুঝতেই পারছেন পরিসংখ্যানটা আপনি যে কোন দলের পক্ষে। ভারতী এয়ারটেলে আগের মাসে কিন্তু এইভাবে আপনার বাইং হয়েছে এবং পার্সেন্টেজ দেওয়া হয়েছে। আশা করি এই আলোচনাটা আপনারা বুঝতে পারলেন এবং ভারতী এয়ারটেলে যারা হোল্ড করবেন বা যারা মনে করুন কিনেছেন বা কিনবেন বলে ভাবছেন তাদের কাছে এই স্টকের এই নিউজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটাকে ব্যবহার করে আপনারা বোঝার চেষ্টা করুন এবং জানার চেষ্টা করুন। আমি আপনাদেরকে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমার সে ক্ষমতা নেই। আমি আমার বিশ্লেষণটুকু আপনাদেরকে দিলাম এবং এইভাবে ভাবতে হবে বা ভাবতে হয় সেটার একটা পথ দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।